আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। এক মাঘে শীত যায় না। সাদ্দামদের সাথে যে অন্যায়, অমানবিক অবিচারগুলো করা হলো, সাদ্দামদের সাথে যে যা করা হচ্ছে, প্রত্যেকটার হিসাব পাই পাই করে বুঝিয়ে দেওয়া হবে। মানুষ হিসেবে এটা আমার একটা প্রবল সীমাবদ্ধতা। আমি পারি না, আমি অনেক কিছুই পারি না। জুয়েল হাসান সাদ্দামের জীবনের যে ট্র্যাজিক ঘটনা, যেটা নিয়ে সবাই কথা বলছে, অথচ আমি আগে বলতে পারিনি। ঘটনাটি শুনবার পর থেকেই আমি আর নিজেকে স্বাভাবিক রাখতে পারি। ছাত্রলীগ করেছে, এটাই একটা বিশাল অপরাধ। বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দাম, এর চাইতে তো বড় অপরাধী হতে পারে না। 2004 সালের 21শে আগস্ট শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা সেদিন মঞ্চে উপস্থিত ছিল, সবাইকে গ্রেনেড মেরে হত্যার অপরাধও এই রাষ্ট্র, এই সরকার ক্ষমা করে দেয়। কিন্তু ছাত্রলীগ করবার অপরাধ তো ক্ষমার অযোগ্য। এমনকি গত বছরের 26শে নভেম্বর যে ছেলেটা কলকাতায় ছিল, সেই দিনের সংগঠিত অপরাধের জন্য মিথ্যে মামলায় সাদ্দামকে জেলে নেওয়া হয়েছে। 12টা মামলায় সাদ্দামকে জেলে নেওয়া হয়েছে, 8টার জামিন হয়েছে। এই প্রত্যেকটা জামিনের আবার ইন্ডিভিজুয়াল কাহিনী আছে। যেটা লোয়ার কোর্টে জামিন হয়, সেটা লোয়ার কোর্টে জামিন তো হয়নি, হাইকোর্টে 2-3বার রিফিউজ হওয়ার পরে, অনেক টাকার লেনদেনের পরে তাকে জামিন দেওয়া হয়েছে। এবং প্রতিবার জামিন পেয়ে ছেলেটি মনে করেছে হয়তো মুক্তি পাবে, বাড়িতে খবর পাঠিয়েছে, কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়নি। আর একটা মামলায় সোনা অ্যারেস্ট করেছে, যেটি নির্দেশ আছে এই খুনি ফ্যাসিস্ট ইউনূসের নির্দেশ, যে নির্দেশ দিয়েছে এই আরেক খুনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, যে নির্দেশ দিয়েছে ইউনূসের প্রেস সচিব, মপতন্ত্রের অন্যতম জনক ডাস্টবিন শফিক, সেই নির্দেশ অমান্য করার ক্ষমতা কার আছে? ডিসি, এসপি, এমনকি আদালতের মহামান্য বিচারক, তিনিও তার আইনি কিংবা বিবেকের ক্ষমতা প্রয়োগ করেন। অসংখ্য সাদ্দাম, লক্ষ লক্ষ সাদ্দাম বিভিন্ন কারাগারে বন্দী, বিনা বিচারে আটক। কিন্তু এই ঘটনা নিতে পারেনি সাদ্দামের 22 বছর বয়সী স্ত্রী কানিজ, সুবর্ণা, স্বর্ণালী, একটা বাচ্চা মেয়ে। এক একটা জামিন রিফিউজড হয়েছে, জামিন পেয়েছে, মুক্তি পায়নি, সে ক্রমশ হতাশ হয়েছে। তার একটি 9 মাসের ছেলে হয়েছে, সেই ছেলেটা নাজিম হোসেন এতটাই হতভাগা যে বাবা তাকে একবার কোলে নিতে পারে। আদালতে কাঠগড়ায় সাদ্দামকে হাজির করা হয়েছে, হাতে হাত করা। সাদ্দাম পুলিশের পা ধরেছে যে আমার ছেলেটাকে একটু কোলে নিতে দেন। পুলিশকে টাকা সেধেছে, পুলিশ রাজি হয়নি। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সাদ্দাম বিচারককে বলেছে, স্যার, আমার ছেলেটাকে একটু কোলে নিতে দিন। বিচারক বলেছে লিখিত দিন। হায় রে বিচারক, লিখিত দেওয়া হয়েছে, তারপরেও বিচারক অনুমতি দেননি। একজন বাবা, কারাবন্দী একজন বাবা তার সন্তানকে একবার কোলে নিতে পারে? এ কোন দেশে আমরা বাস করি? এ কেমন দেশের আইন, যার জন্য চূড়ান্ত পথ বেছে নিতে হয়েছে এই সাদ্দামের স্ত্রী স্বর্ণালীকে? স্বর্ণালী তার 9 মাসের ছেলেটাকে পানিতে চুবিয়ে হত্যা করেছে।
তারপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। স্বর্ণালী হয়তো ভেবেছিল এভাবেই বাকি জীবন কাটাতে হবে, তার স্বামী কোনোদিন মুক্তি পাবে না। রাজনীতির এই অনিশ্চয়তা ছোট্ট মেয়েটা নিতে পারেনি। তার হত্যার পরে, তার আত্মহত্যার পরে আমরা এই সরকারের চূড়ান্ত অমানবিকতা দেখলাম। সাদ্দাম বাগেরহাটের ছেলে, বাগেরহাটে তার বিরুদ্ধে মামলা হয়েছে, পরে তাকে যশোরে ট্রান্সফার করা হয়েছে। একটা নতুন নিষ্ঠুরতা, একাধিকবার জেল পরিবর্তন, এক জেলার আসামিকে অন্য জেলায় রাখা, মানে নির্যাতনের যত রকমের ফর্ম আছে ডক্টর ইউনূস প্রত্যেকটা ফর্ম অ্যাপ্লাই করতেছে এই আওয়ামী লীগের, এই ছাত্রলীগের, যুবলীগের নেতাকর্মীদের উপর, এবং তারই শিকার অসংখ্য সাদ্দাম। কিন্তু আমাদের সাদ্দামকে নিয়ে আমরা কথা বলছি কারণ তার স্ত্রী একটা এক্সট্রিম ঘটনা ঘটিয়ে ফেলেছে। কিন্তু এর দায় তো রাষ্ট্রকে নিতে হবে, এর দায় তো ইউনূসকে নিতে হবে, এর দায়িত্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে, এর দায়িত্ব ওই আদালতের ওই বিচারকদের নিতে হবে, এই দায়িত্ব ওই জেলারদের নিতে হবে, ওই ডিস্ট্রিক্ট কমিশনার ডিসিদের নিতে হবে, ওই এসপিদের নিতে হবে। কেউ তো দায় এড়াতে পারবেন না। ঘটনা তো এখানেই শেষ হয়নি। হত্যা এবং আত্মহত্যার মধ্য দিয়েই সবকিছু শেষ হয়ে যায়নি। তারপরে শুরু হয়েছে আর এক নাটক। স্বর্ণালীর আত্মীয়রা একটু প্যারোলের আবেদন করেছিল বাগেরহাটের জেলা প্রশাসকের কাছে, যে অন্তত লাশটা দেখতে, জানাজা পড়তে, দাফন করতে হলেও সাদ্দামকে কিছুক্ষণের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হোক। কিন্তু বাগেরহাটের জেলা প্রশাসন সেই অনুমতি দেয়নি। আমি খবর নিয়ে জানলাম যে বাগেরহাটের জেলা প্রশাসন পুলিশের সাথে কথা বলেছে, পুলিশের এসবি শাখা থেকে জানানো হয়েছে যে সাদ্দাম বাগেরহাটে এলে বাগেরহাটের আইন শৃঙ্খলা পরিস্থিতির নাকি ব্যাপক অবনতি হবে। আমরা কোন দেশে বাস করি যে একজন কারাবন্দী প্যারোলে তার সন্তান, তার স্ত্রীর জানাজা পড়তে আসবে, লাশ দেখতে আসবে, কবর দিতে আসবে, তাতেও বাগেরহাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না? তিনি দেননি। তখন সাদ্দামের আত্মীয় স্বজন যশোর জেলে গিয়ে যশোর জেলের জেলারকে অনুরোধ করে সাদ্দামকে জেলের ভেতরে এনে তার স্ত্রী এবং ছেলের লাশ দেখানোর ব্যবস্থা করা হয়েছে। জেলার তাকে লাশ দেখার জন্য সময় দিয়েছে 2 মিনিট। সাদ্দাম কান্নাকাটি করেছে, তার আত্মীয়রা কেঁদেছে, বলেছে স্যার 10টা মিনিট সময় দিন, দেননি। 2 মিনিট, আর সাথে এই কথাবার্তা কাটাকাটিতে আরো 2-3 মিনিট। সাদ্দামকে সবাই বলেছে ছেলেটাকে একটু কোলে নে, তুই তো কোলে নিতে পারিস না। সাদ্দাম বলেছে জীবিত যে ছেলেকে আমি কোলে নিতে পারিনি, মৃত সেই সন্তানকে কোলে নিয়ে কি হবে। সে আদর করে দিয়েছে, স্ত্রীর মুখের দিকে যে শেষ বিদায় জানিয়েছে, স্ত্রীকে একটু ছুঁয়ে দিয়েছে, আর জেলখানা থেকে এক মুঠো মাটি দিয়ে বলেছে আমার ছেলের কবরে দিস। এই তো বাংলাদেশ। অথচ 2016 সালের 1 জুন এই প্যারোল আইন কিন্তু বাংলাদেশ সরকার করেছিল। সেখানে খুব ক্লিয়ারলি বলা আছে ভিআইপি বন্দী বা যে কোনো বন্দীর নিকটাত্মীয়, মা, বাবা, স্ত্রী, সন্তান, ভাই, বোন, এদের মৃত্যুতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্যারোলে মুক্তি দিতে পারবে, এবং মুক্তির সময়সীমা সর্বোচ্চ সাধারণত 12 ঘন্টা, এর কম বেশিও করা যাবে। এটা কোন জেলে আছে, দূরত্ব, অনেক কিছু বিবেচনায় নিয়ে এ খুব স্পষ্টভাবে আইন আছে। কিন্তু এই দেশে তো আইন মানা হয় না। ইউনূস তো নিজে সারা জীবন বেআইনি কাজ কারবার করেছে, ক্ষমতা দখল করেছে, সেটাও বেআইনি ভাবে। তো ইউনূস তো আইন মানতে আসেনি। আরো আমি কিছু খবর পেয়েছি, 60 গম্বুজ ইউনিয়নের ছেলে, এই যে
আমাদের জুয়েল হাসান সাদ্দাম সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে, এটা ওই 60 গম্বুজ ইউনিয়নের ওইখানে। এই 60 গম্বুজ ইউনিয়নে যারা বাগেরহাটের মুরব্বী আছেন তারা নিশ্চয়ই মনে আছে তাদের, 1971 সালে একজন শীর্ষ রাজাকার ছিল, তার নাম হলো রজব আলী ফকির। এই রজব আলী ফকিরের ছেলে ফকির তারেকুল ইসলাম, ফকির তারেক বলে সবাই। এই তারেক আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন লন্ডনে পালিয়ে গিয়েছিল। এই ফকির তারেক সেখানে রাজনৈতিক আশ্রয় ছিল। আবার 5ই আগস্টের রেজিম চেঞ্জের পরে সে বাগেরহাটে ফিরে এসে বাগেরহাটে ত্রাস চালু করেছে। এর সাথে আরেকজন আছে মালেক, বিএনপি নেতা। এই দুজনই আবার উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট। এই ফকির তারেক আর এই মালেক, এই দুইজন মিলে পুরা বাগেরহাটে ত্রাস চালু করেছে। প্রশাসন তাদের কথায় ওঠে বসে, এসপি, জেলার সব কিছুর উপরে তারা প্রভাব বিস্তার করছে। এবং এই সাদ্দামের উপরে যে নির্যাতন, বাগেরহাটে যত আওয়ামী লীগ এবং তার নেতাকর্মীদের উপরে নির্যাতন, তার সাথে এই ফকির তারেক এবং মালেকও জড়িত। আজকে আমাদের শোকার্ত হবার পাশাপাশি আমাদের তো মনে রাখতে হবে, দিন তো সবার সমান যায় না। এর মধ্যে অনেকেই দেখলাম আমাদেরই লোকজন বলতেছে যে এই যে সাদ্দামের এত বড় একটা বিপর্যয় হলো, এই যে সাদ্দাম মামলা হয় নাই, মানে কথাগুলো দেখেন, বলতেছে যে সাদ্দামের বউ বাচ্চার দুধ কিনতে পারে নাই, এই জন্য অভাবে পড়ে আত্মহত্যা করছে। অ্যাবসলিউট লাই। এরকম কোনো ঘটনা ঘটেনি। সাদ্দামের মামলায় যত টাকা খরচ হয়েছে তার অধিকাংশ টাকা সরবরাহ করেছে বাগেরহাটের সদরের এমপি শেখ তন্ময়। তন্ময় নিয়মিত এই পরিবারটার সাথে খোঁজ রেখেছে, এমনকি মৃত্যুর পরেও খোঁজ রেখেছে। এই যে জানা যায় তন্ময় নেই, তন্ময় আত্মগোপনে আছেন, সেজন্য সে ক্ষমা চেয়েছে। অথচ আমরা কি বলছি যে অভাবে পড়ে আত্মহত্যা করছে, আবার বলছি যে আওয়ামী লীগের তন্ময়, শেখ হেলাল এরা কোথায়, এরা কেন টাকা দিচ্ছে না। মানে আমরা না জেনে, এবং আওয়ামী লীগের লোকজনই এই কথাগুলো বলছে, অন্যরা তো বলছেই, আমরা একবার জানার চেষ্টা করছি না আসলে শেখ তন্ময় এখানে কোনো ভূমিকা রেখেছে বা কি করেছে। আমরা আন্দাজে শেখ তন্ময়ের উপরে দোষ চাপাই দিচ্ছি। টাকার অভাবে তো ঘটনাটা ঘটেনি। প্যারোল দিল না, বাগেরহাটের ডিসি প্যারোল দিল না। যশোরের ডিসির অফিস থেকে একটা প্রেস রিলিজ করেছে তার মিডিয়া সেল, সহকারী কমিশনার আশিস কুমার। তিনি বলেছেন যে আমাদের কাছে কেউ প্যারোলের জন্য আবেদন করেনি। বাগেরহাটে তো আবেদন করা হয়েছে। বাগেরহাট থেকে তো বলা যেত যে যশোরে আবেদন করেন, এখানে করা যাবে না। আর এই যে যশোরের স্টেটমেন্ট, এটা নিয়ে আবার আমাদের কিছু সুশীল, এই প্রথম আলো, ডেইলি স্টার এবং এই কিছু হৃদয়হীন সুশীল, তারা আবার বলছে প্যারোলের তো আবেদনই করেনি, তাহলে প্যারোল কেন দেবে। আমি স্ক্রিনে দুটো দিচ্ছি, দেখেন, এই যে প্যারোল আবেদন করেছে 23শে জানুয়ারি শুক্রবার, আর এটা হলো যশোরের ডিসি অফিসের স্টেটমেন্ট। সত্যকে অস্বীকার করবার প্রবণতা, দোষ ঢাকবার এবং ইনুসের এই যে অমানবিকতা, এটা নিয়ে তাদের কিন্তু কারো কোনো কথা নেই। কিন্তু 1 মাঘে শীত যায় না। সাদ্দামদের সাথে যে অন্যায়, অমানবিক অবিচারগুলো করা হলো, সাদ্দামদের সাথে যা করা হচ্ছে, প্রত্যেকটার হিসাব পাই পাই করে বুঝিয়ে দেওয়া হবে। আজ এ পর্যন্তই। বাংলাদেশে তো আজ সবাইকে প্রথম আমার নমস্কার এবং শুভেচ্ছা। যারা দর্শক রয়েছেন, বাংলাদেশে জল্পনা কল্পনা শেষ হয় না, সবসময় কিছু না কিছু জল্পনা হয়ে থাকে। তাই বহুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে ধীরে 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 শেখ হাসিনাকে মানে আনলক করা হচ্ছে, খোলস ভেঙে বাংলাদেশ বেরিয়ে আসছে, বাংলাদেশ আওয়ামী লীগ বেরিয়ে আসছে। কবে বলেছিলেন? যেদিনকে সাংবাদিক সম্মেলন একটা করেছিলেন আপনাদের আওয়ামী লীগের পক্ষ থেকে, সেদিনকে আমি ওইখানেই বলেছিলাম যে এবার হয়তো খুব শিগগিরই দেখবেন শেখ হাসিনা হয় অডিও বক্তব্য দেবেন, নইলে ভিডিও বক্তব্য দেবেন, ধীরে ধীরে
খোলস ছেড়ে আওয়ামী লীগ বেরিয়ে আসবে। এবার প্রশ্ন হচ্ছে, ভারত কেন এই পারমিশনটা দিল? ভারতের পারমিশন ছাড়া তো হতে পারে না, ভারত নিশ্চয়ই পারমিশন দিয়েছে, এটা বলতে লাগে না। এখন ভারত এখন জল মাপছে, সোজা কথা, ভারত জল মাপছে যে কিরাম সাড়া পাওয়া যায়, তার পক্ষে কিরাম লোক আছে, কত সাংবাদিক আছে, কত মিডিয়া আছে, একবার ভারত দেখে নিল। এবার আমি তোমায় বলছি, এর পরপর দুটো ঘটনা ঘটবে। এবার যেটা হবে সেটা হচ্ছে শেখ হাসিনার ভিডিও, সরাসরি ভিডিও হবে, ভিডিও উনি লাইভে থাকবেন, তারপর উনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। সেটা কবে হবে আমি জানি না, তবে ভিডিওটা এই মাসের মধ্যে যে কোনো দিন হবে, এটুকু আমি বলতে পারি, এই মাসের মধ্যেই। তাও তো অনেকে ঢুকতে পারেনি, যা আমাদের এখানে সাংবাদিকের ঢল নেমেছিল, আমি যা শুনেছি, আমি তো আর যেতে পারিনি, তো যা শুনেছি তাতে আমি দেখেছি যে, যা শুনেছি তাতে বোঝা গেছে যে প্রচুর উৎসাহী মানুষ যারা শেখ হাসিনার বক্তব্য শুনতে চান। এখন অডিওটাই হয়ে গেল, এইবারেতে আপনার ভিডিও বার্তা আসবে, সেখানে উনি কোশ্চেন অ্যান্সারের উত্তর দেবেন, অথবা শুধু অডিও ভার্সনে যেটা করেছেন ওরকম অডিও ভিডিও ভার্সন একটা করতে পারেন। তারপর উনি লাইভে যুক্ত হবেন। এই সাংবাদিক সম্মেলন অডিও বার্তা, তাতেই কিন্তু এদের কিন্তু জামা কাপড় হলুদ হয়ে যাচ্ছে। বর্তমান যে ইউনিসের অবৈধ সরকার, তারা কিন্তু বেশ গভীর চিন্তিত এবং সংকটে আছে। সেটা ওরা দেখায় না, কিন্তু আমরা খবর পাই তাদের ভেতরে মিটিং ফিটিং অত্যন্ত বেড়ে গেছে, কি করে মোকাবিলা করা যায়। তো ওই 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা যেটা তোমরা বলছো, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না, যেভাবেই হোক, কিভাবে হবে আমি জানি না, নির্বাচন ভণ্ডুল হবেই হবেই। আর যদি জোর করে একতরফা স্ট্যাম্পিং করে যে নির্বাচন হয়, করতে পারে, যেভাবে ব্যালট পেপার এদিক ওদিক হয়েছে সেগুলোকে নিয়ে এসে জোগাড় করে একতরফা নির্বাচন একটা জোরজার করে ঘোষণা করে দিল, তাতে বাংলাদেশের ক্ষতিটাই হবে, লাভ কিছু হবে না। আর ভারত এখানে জল মাপছে, জলটা মেপে নিল, বুঝে নিল, এইবার বাকি কাজটুকু আর্ধেক আর্ধেক করবে, ধীরে ধীরে করবে আর কি, আর্ধেক করে ধীরে ধীরে করবে। এই একটা প্রেস কনফারেন্স কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকটাই সমৃদ্ধ করেছে এবং চাঙ্গা করেছে। তারা নেত্রীর মুখ থেকে শুনতে চাইছিলেন বাংলা আওয়ামী লীগের প্রতি, তাদের কর্মীদের প্রতি তার কি বার্তা তিনি পরিষ্কার দিয়ে দিয়েছেন। এবং সব থেকে বড় ব্যাপার যেটা হলো, ইউনূসকে একেবারে জামা কাপড় খুলে দিয়েছেন উনি আন্তর্জাতিক মিডিয়ার সামনে। ও যে একটা ভালো মানুষের মুখোশ পরে থাকতো, যেটা শেখ হাসিনা অনেক আগে চিনতে পেরেছিলেন, ওকে বাংলাদেশের মানুষ চিনতে পারেনি, সেটা এখন বাংলাদেশের মানুষ চিনতে পেরেছে, সাধারণ মানুষ চিনতে পেরেছে, আওয়ামী লীগ তো জানি, আর আন্তর্জাতিক মহল এবার পরিষ্কার জানতে পেরেছে। এরপরে যখন ভিডিও বার্তা হবে তখন ব্যাপারটা আরো পরিষ্কার হবে। তরুণদা, ভারত সরকার কি এই ঝুঁকি নিবে? এতটা ফ্যাসিলিটিস কি দিবে? ঝুঁকি না নেওয়ার কি আছে, ঝুঁকি না নেওয়ার কি আছে?
বাংলাদেশ ভারতের কি করবে, কি করবে বলো? না, আমাদের ভেতরে তো ঢুকে মারপিট করবে? তৌহিদ হোসেন এই গতকালকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম নিয়েও কিন্তু উনি বিবৃতি দিয়েছেন যে ওনারা এটাকে ভালোভাবে নিচ্ছেন না। ভালোভাবে নিচ্ছে না তো ভারতবর্ষকে একটা চিঠি লিখুক না, সাহস করে একটা চিঠি লিখুক না যে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, লিখুক। বা কেন করা হয়েছে তার জবাব দিয়েছে, চাইছে না কেন? আমার হয়ে যুদ্ধটা যদি মায়ানমার করে আর আমার শত্রুকে যদি মারে, তাহলে পরে আমার ক্ষতি কি? বরং আমি কিছু টাকা পয়সা দিয়ে দিলাম, কিছু অস্ত্রপাতি দিয়ে দিলাম, যা যা সাহায্য লাগছে তা আমি ব্যাকআপ দিয়ে দিলাম। কারণ আমাদের দেশে মায়ানমার সেনাপ্রধানের 3-4 বার চলে এসেছিলেন, এই খবর কতটুকু জানো আমি জানি না। তারা এসে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক করেছে, এমনি এমনি এসে জুনটা সরকার বৈঠক করবে না, এমনি এমনি আসেনি। তারপরে কিছু একটা ডিল ফিল হয়েছে, আমি শুনেছি $4 বিলিয়ন না $5 বিলিয়ন বোধহয় দিয়ে দিয়েছে, চীনও দিয়েছে, এরকম কিছু একটা। সঙ্গে কিছু ক্ষেপণাস্ত্র চীন দিচ্ছে, কিছু ড্রোন দিচ্ছে, ভারতে কিছু দিচ্ছে, কিছু মিসাইল দিয়েছে এবং টেকনোলজিও দিয়ে দিয়েছে। এখন দেখা যাক ইলেকশনটার পরে যদি কিছু হয়। ওই জন্য আমি বলেছিলাম যে হ্যাপি হোলি হবেই, এবং হবে তো বটেই, যার জন্য ভারত আর রিস্ক নেয়নি, ভারত তুলে নিয়ে চলে এসছে। এর আগে ঠিক পাকিস্তান যে প্রশ্নটা করছি, এর আগে পাকিস্তানে এরকম হয়েছিল, তারপর পাকিস্তানের এমবাসি বন্ধ করে দিল। আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্র ক্ষমতায় বসাটা উচিত হয় নাই, কারণ তিনি রাষ্ট্র ক্ষমতায় বসার আগে আওয়ামী লীগের রোষানলে পড়ার আগে তিনি নোবেল পাইলেন। সারা বাংলাদেশের মানুষের কাছে একটা সর্বজন শ্রদ্ধেয় অবস্থানে ছিলেন। আওয়ামী লীগের রোষানলে পড়ার পরে দেশ জুড়ে তিনি আরো প্রশংসিত হয়ে গেলেন, মানে একটা সাপোর্টার শ্রেণী অটোমেটিক ওনার হয়ে গেল। বহুদিন আগেও রাজনৈতিক দল করার যে পরিকল্পনা ছিল, নামটাম তৈরি করেও 111 সরকারের সময় তিনি শেষ মুহূর্তে সটকে গেলেন, ইন্টারন্যাশনাল খেলোয়াড় কিন্তু। বাট এবার যখন তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্বে বসলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের পরিমাণ কমে গেছে, ইন্টারন্যাশনাল কেউ বিনিয়োগ করতে চাচ্ছে না। বিডার চেয়ারম্যান, আমরা খুবই স্মার্ট ক্যারেক্টার, তাই না? সুন্দরভাবে কথা বলছে, যে ছবি টবি দেখাইছে, আমরা তো মনে করছি এতদিনে সিঙ্গাপুর হয়ে যাবো, দুবাই হয়ে যাবো। আসলে কিছুই হয় না, বিদেশি বিনিয়োগ কমতেছিল। এখন সরকার, এই সরকারের আগে ওই সরকার ডিস্টার্ব ছিল, এই জন্যই তো বিদায় হয়েছে। তো 17 মাসে এই সরকারের সংস্কারের জায়গাটা কোথায় আসছে দেখেন। চীনের একজন ব্যবসায়ী বাংলাদেশের এই সরকারকে নিয়ে যে কেন বাংলাদেশে মানুষ বিনিয়োগ করে না, এই সরকারও এসেছে কোনো কিছুই করে নাই, খালি মুখে মুখে কথা বলে যে বিনিয়োগ আসবে। আমরা ভাবছি ট্রাঙ্ক ভৈরা ভৈরা ডলার নিয়ে আসবে ডক্টর মোহাম্মদ ইউনূস, বিদেশিরা দৌড়াইয়া লাফাইয়া কার আগে কে যাবে, এই ভাই সাইড দেন, হামকো থোড়া সা সাইড দিয়ে, যে নেয়াছে পেয়া, এরকম বলে বলে মানে লাফাইয়া বিনিয়োগ আনবে। এখন কেন হচ্ছে না দেখেন, একজন ব্যক্তি, উনি হচ্ছেন জিনজিয়াং, চীনের একটা প্রদেশ হচ্ছে জিনজিয়াং, চীনের জিনজিয়াং আকিয়া স্পোর্টস কোম্পানি লিমিটেডের মালিক, তার নাম হচ্ছে চার্লি তিয়ান। তিনি তার লিঙ্কডইন প্রোফাইলে একটা ক্ষোভ প্রকাশ করেছেন এই সরকারকে নিয়ে বা সিস্টেমকে নিয়ে। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন অ্যারাইভাল ভিসা, এইটা পেতে দীর্ঘ ভোগান্তির শিকার হয়েছেন তিনি। আর এ নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে যাও দুজন দুই একজন আইতো, এই লোকের এই স্ট্যাটাসের পর আসবে না। আমরা তো সারা বছর বলি, সবাই এসা বলে যে এটা হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মানে আকাশে তুইলা ফেলবে, কাজের কাজ কিচ্ছু হয় না। তিনি বলছেন যে চীনের গুয়াংজু থেকে, আমিও চীন থেকে বিভিন্ন সময় বাংলাদেশে যাই, গুয়াংজু থেকে আসলে 1 ঘন্টা লাগে, চীনের থেকে গুয়াংজুতে যেতে লাগে মাত্র একটা আছে খোয়াংজু, একটা আছে গুয়াংজু। আমরা বাংলাদেশে যারা ভায়া ট্রানজিট নেই, এটা গুয়াংজু। তো তিনি হচ্ছেন গুয়াংজু থেকে যান, 4 ঘন্টা সময় লাগে। তার বক্তব্য, বিমানবন্দরে নামার পর যেই অনারাইভেল ভিসার কাজটা সর্বোচ্চ 30 মিনিটে হওয়ার কথা, সেইটা করতে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা হয়। এখন বাংলাদেশের মানুষ কিন্তু এটা নর্মাল বাইরে নেই, 1-2 ঘন্টা, কিন্তু বিদেশে 10 মিনিট সময়ের ভ্যালু আছে, বিকজ টাইম ইজ মানি, সময় টাকা তৈরি করে। আমার আপনার সময়ের সমস্যা নাই, আমরা কি করলাম, চা দোকানে যে আড্ডা মাড্ডা দেবো, তা আমরা বিমানবন্দরে এসির বাতাস খাইলাম, সবার করতে এসিও নাই, সেটা আমরা মাইনা নেই, কিন্তু বিদেশিরা এগুলো মানে না।
তিনি বলছেন যে গত 3 বছর ধরে এই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এখন 3 বছরের মধ্যে ধরেন 1/3 কি বলা হয়েছে, অর্ধেকটা ছিল আওয়ামী লীগের আমল, তারা তো করেই নাই, এই জন্য তো তাদের বিদায় করা হয়েছে। এখন ডক্টর ইউনূসের সরকার আসার পরে, বিডার নির্বাহী চেয়ারম্যান আসার পরে, আরো কতগুলো উপদেষ্টা দৌড়ে দৌড়ে ঝাপাই ঝাপাই যারা আসলেন, তারা আসার পরেও গত 18 মাসেও এই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তার ভাষায় বিমানবন্দরের এই প্রক্রিয়া চরম সময় সাপেক্ষ এবং অদক্ষ, যার ফলে চীন থেকে আসা পর্যটক, বিনিয়োগকারী, ব্যবসায়ীরা শুরুতেই চরম ভোগান্তিতে পড়েন। তিনি প্রশ্ন তুলেছেন, একটি দেশ যদি বিদেশি বিনিয়োগ এবং পর্যটনে আকর্ষণ করতে চায় বা আগ্রহী হয়, তবে তার প্রবেশ পথে এমন অদক্ষতা কেন বড় বাধা হয়ে থাকবে? আমরা প্রশ্ন করতে চাই এই সরকারকে, সংস্কার তো তারাই করছেন, কি করছে এয়ারপোর্টের মধ্যে একটু কটা চেয়ার বসানো ছাড়া? এখনো বাংলাদেশের মানুষ এয়ারপোর্টে নামলে চিল্লায়, লাকেজ এখনো ফাটে, তবে ইউনূস স্যারদেরটা ফাটে না, কারণ তারা তো ভিভিআইপি ফ্লাইটে চড়ে। আসিফ স্যারেরটা এখন আর ফাটে না, আগে হয়তো ফাটতো। তো তিনি পোস্টের সঙ্গে ঢাকা বিমানবন্দরের অন অ্যারাইভাল ভিসা কাউন্টার এবং ইমিগ্রেশন পুলিশের একটা ছবিও যুক্ত করে দিয়েছেন। আর এটা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে যে বিমানবন্দর নিয়ে এই যে আমরা এত বক্তব্য দিই, কি লোম ছিড়ছে আসলে এই সরকার আইসা কিছু কিছু জায়গায় কি করছে আমি নিজেও বুঝি না। এই যে এক্সপেকটেশন ছিল, সুযোগ ছিল, কিন্তু এগুলাতে সুযোগ ছিল না। 18 মাস হিউজ বাই হিউজ দৃশ্যমান কোনো কিছু দেখছেন এয়ারপোর্টে উন্নতি? ওই চেয়ারগুলোতে বসা ছাড়া এটা এসি লাউঞ্জ করে দিছে, এতটুকুই। এর বাইরে আসলে এখানে কোনো কিছু হয় নাই, পরিবর্তন নাই। যার যার কেউ আদম ব্যবসার লাইসেন্স নিচ্ছেন, ইউনিভার্সিটির লাইসেন্স নিচ্ছেন, কাউ ট্যাক্স মাফ করে দিচ্ছেন, অমুক ব্যাংকের ততদিনের লাইসেন্স দিচ্ছেন, তমুকে তমুক সুবিধা নিচ্ছেন, কেউ আপনার এভিয়েশন খাতে লাইসেন্স নিয়ে নিচ্ছেন, নিজেরার উন্নতি করে ফেলছেন। আজীবনে যেটা হইতো না, রাষ্ট্রে মারা দিয়া গেছে সবাই, এটাই বাস্তবতা। যে চেয়ারে যায়, ওই যে অনেকটা কথা আছে, যে যায় লঙ্কা সেই হয় রাবণ। হ্যাঁ, আমার কাছে মনে হয় হয়তো আমিও হমু, দেখেন অন্য দোষ দেওয়া লাভ নাই, আমারও বসাইলো মনে আমি, কারণ আমি তো ভিভিআইপি সার্ভিস পাবো, গরিব তোরা এরকম বলে টেলা হয়তো। হ্যাঁ, বলে না যে ব্লাড ইজ সিভিলিয়ান, এরকম শব্দ তো এখন বাংলাদেশে হয়। বিনিয়োগ আসবে, যা আসতো এই চীনা ব্যবসায়ীর পোস্ট পুরো চীনে ভাইরাল, সামনের থেকে আরো বন্ধ হবে। যেই সরকারি আসুক, এয়ারপোর্টে প্রচুর পরিমাণ অদক্ষতা, প্রচুর, এটার সলিউশন করা দরকার। ভালো থাকুন। ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। এর পেছনে অন্য কোনো বিষয় আছে কিনা? যেহেতু বলা হচ্ছে যে সীমান্ত দিয়ে প্রচুর অবৈধ অস্ত্র ভেতরে ঢুকছে নির্বাচনকে সামনে রেখে, সন্ত্রাসীরা এগুলো নির্বাচনে প্রতিপক্ষের বিরুদ্ধে কাজে লাগাবে, অর্থাৎ অস্ত্রের ব্যবহার, শক্তির ব্যবহার। তেমন যখন নাকি খবরগুলো বিভিন্ন মিডিয়াতে বেশ ফলো করে চাউর হচ্ছে, ঠিক তখন এরকম একটা খবর নিঃসন্দেহে একটা শঙ্কা জাগায়। সেই খবরটা হচ্ছে এই ভারতের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি হয়েছে। ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে 8টি ট্রাকে করে, মোট 8টা ট্রাকে করে 125 মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য বাংলাদেশে প্রবেশ করে। শনিবার বিকেলে সীমান্ত দিয়ে বিস্ফোরক দ্রব্যের এই বড় চালান প্রবেশ করে। বিষয়টিকে কেন্দ্র করে ওই বন্দর এলাকার বাড়ানো হয়েছে নিরাপত্তা এবং নজরদারি। স্থলবন্দর সূত্র বলছে বেনাপোলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থলবন্দর সূত্র বলছে বিস্ফোরক দ্রব্য বহনকারী ট্রাকগুলো বন্দরে প্রবেশের পরপরই নির্দিষ্ট ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে নেওয়া হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে রাখা হয়েছে। আমদানি করা বিস্ফোরক চালানটি এনেছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। এখন এই মাইনিং কোম্পানি লিমিটেডের আড়ালে অন্য কোনো বিস্ফোরক কিনা, যে বিস্ফোরক বাংলাদেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা ব্যবহার করতে পারে কিনা, তেমন একটা শঙ্কা থেকে এই খবরটি সামনে এসেছে। অন্যদিকে রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ভারতের সুপার সিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড। বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলছেন যে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের খনন কার্যক্রম পরিচালনার জন্য ভারত থেকে মোট 127 মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়। মধ্যপাড়া মানে মাটির গভীরে বিস্ফোরক দিয়ে এগুলি গর্ত করা হয়, আরো ভিতরে প্রবেশ করা হয়। এখন এটার কার্যক্রমটা কিভাবে হয় তা সঠিকভাবে জানা যাচ্ছে না এবং তার ব্যাখ্যাও এখানে নেই। যাক, এটা খুবই অফিসিয়ালি এসছে এবং বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানই এনেছে। এর মধ্যে বলা হচ্ছে যে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো বন্দর এলাকা বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। বিস্ফোরক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ, খালাস এবং পরিবহন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং
প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থলবন্দর দিয়ে এত বড় বিস্ফোরক চালান প্রবেশের ঘটনায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাক, আপাতত আমার ধারণা যে যারা নাশকতা সৃষ্টির জন্য কোনো বিস্ফোরক বা অস্ত্র, এটা অফিসিয়াল চ্যানেলে আসে না, এইভাবে পেট্রাপোল বেনাপোল হয়ে আসে না, এগুলো হলো অবৈধ পথে, বিভিন্ন চোরাই পথে আসে। হয়তো এটি এখন নির্বাচনকে সামনে রেখে নানা ধরনের মানুষের শঙ্কা, তার প্রেক্ষিতে হয়তো এই খবরটি বড়ভাবে এসেছে। হয়তো এই বিস্ফোরক ওই মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের কাজের জন্যই, কিন্তু এর আওতায় নানা রকম ঘটনা ঘটতে পারে। সন্দেহ অবিশ্বাস যেহেতু তৈরি হয়েছে, একটা ভারতের সাথে সম্পর্কের একটি বিষয় এখানে এসছে, সন্দেহ অবিশ্বাস, সুতরাং যে কোনো ঘটনা ঘটতে পারে। সে কারণে হয়তো খবরটি চাউর হয়েছে এবং নিরাপত্তা অন্যান্য সময়ের তুলনায় এটা হয়তো বাড়তি একটা বিশেষ আয়োজন করা হয়েছে। দর্শক।